যে মৌর্য যুগের শিল্প স্থাপত্য সম্পর্কে যা জানো সেটা আলোচনা লেখো বা সে আলোচনা করবে। তো যাই প্রথমে যেটা দেখতে হবে সেটা হচ্ছে মৌর্য যুগের টাইম পিরিয়ড, সময়কালটা দেখতে হবে। মৌর্য যুগ কোন সময়ে প্রতিষ্ঠিত হয়েছিল, কত সাল পর্যন্ত মৌর্য সাম্রাজ্য টিকে ছিল, এই সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসককে, এইগুলো সম্পর্কে আমাদের একটু মোটামুটি একটুখানি একটা বেসিক আইডিয়া যদি আমরা রাখতে পারি, তাহলে আমরা মৌর্য যুগের স্থাপত্য শিল্প সম্পর্কে কিছুটা জ্ঞান লাভ করতে পারি। তাহলে কি যে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা থাকে আমরা আমাদের মেজরে আছে, যে মেজরের শেষ যেখানে শেষ হচ্ছে যে নন্দবংশের শেষ শাসক কে ছিলেন পড়িয়েছিলাম, নন্দবংশের শেষ শাসক ধননন্দ। মৌর্য নন্দবংশের শেষ রাজা ছিলেন ধননন্দ। তিনি কেমন টাইপের রাজা ছিলেন আমরা আলোচনা করেছি। তিনি কি যে প্রচণ্ড অত্যাচারী রাজা ছিলেন, তার একটাই চিন্তাধারা মাথার মধ্যে সবসময়ের জন্য ছিল কি যে কী করে প্রজাদের কাছ থেকে আরও বেশি পরিমাণে ধনসম্পদ আহরণ করা যায়। বোঝা গেল। তো সেই জন্য তিনি প্রজাদের কাছে খুব বেশি পরিমাণে কর ধার্য করেছিলেন, যার জন্য প্রজারা তার প্রতি ক্ষিপ্ত হয়ে উঠেছিল। তো যাই হোক, এই একটা সূত্র ধরে শেষ পর্যন্ত দেখা গেল যে কৌটিল্যের সহযোগিতায় এবং চন্দ্রগুপ্ত মৌর্যের নেতৃত্বে ধননন্দের পতন ঘটে, মগধের ইতিহাসে নন্দবংশের উচ্ছেদ সাধন ঘটে এবং মগধে প্রতিষ্ঠিত হল কোন বংশ? মৌর্য বংশ। বোঝা গেল তো? এই মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য আনুমানিক 324 খ্রিস্টপূর্বাব্দ। কত বললাম? 324 খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে বসে। তাহলে বলো তো আজ থেকে কত বছর আগে মৌর্য বংশের প্রতিষ্ঠা হয়েছিল? আনুমানিক একটা কত বছর আগে বলো? অপশন দেবো কেন? 324 আর এটা 2024, আমার 24 মাইনাস করতে হবে 300 আর এখন 2000, তার মানে 1700 মাইনাস হবে। 17 এটা মাইনাস হবে 324 খ্রিস্টপূর্বাব্দ বিসি মাইনাস হবে প্লাস হবে। এটা 2300 হবে, 2300। তাহলে 2300 বছর আগে, 2300 বছর আগে মৌর্য বংশের প্রতিষ্ঠা হয়েছিল। যেহেতু সময়কাল একটা হিউজ একটা ফ্যাক্টর, যে 2300 বছর 2300 বছর আগে, সেই সময়কালের প্রেক্ষিতে যদি আমরা দেখি তাহলে কি দেখব যে অন্যান্য রাজবংশে যে আমরা যেটা আর্ট অ্যান্ড আর্কিটেকচার যেটা আমরা দেখতে যাচ্ছি, যে অন্যান্য রাজবংশের ক্ষেত্রে অন্যান্য সাম্রাজ্যের ক্ষেত্রে যে শিল্প স্থাপত্য যেভাবে প্রভাব ফেলেছিল, মৌর্য বংশের ক্ষেত্রে কিন্তু সেইভাবে প্রভাব ফেলে। আবার এটাও ঠিক যে অন্যান্য রাজবংশ তুলনামূলকভাবে যেগুলো মানে এত পুরনো রাজবংশ নয়, যেমন মৌর্য বংশ বলছি, যেমন হচ্ছে মুঘল বংশ। মুঘল বংশের প্রচুর কি যে শিল্প স্থাপত্যগুলি নিদর্শন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায়, বিশেষ করে দিল্লি, আগ্রার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। মুঘল যুগের আরও কিছুটা পুরনো সুলতানি সাম্রাজ্যের কিছু কিছু নিদর্শন রয়েছে এখনো পর্যন্ত। কিন্তু তার আগে যত আমরা পিছিয়ে যাব তত দেখব যে সেই সময়কার সাম্রাজ্যের যে শিল্প স্থাপত্যগুলো সেগুলো নিদর্শন তত বেশি কমতে শুরু করেছে, তত বেশি কমের দিকে যাচ্ছে। কারণ কি যে দীর্ঘ মানে বছরের পর বছর ধরে সেই প্রাকৃতিক বিভিন্ন শক্তি, যেমন হচ্ছে যে জলবায়ু, তারপরে হচ্ছে সূর্যতাপ, তারপরে বৃষ্টিপাত, বিভিন্ন কারণের যে প্রাকৃতিক শক্তির সঙ্গে সংগ্রাম করে টিকে থাকাটা এটা খুব টাফ ব্যাপার ছিল আর কি। আর মৌর্য যুগের ক্ষেত্রে কি যে যেহেতু সময়কালটা অনেক পুরনো, তো যে সেই সময় না আবিষ্কার হয়েছে সিমেন্ট, রড, এই সমস্ত কোনো কিছু ছিল না। তো স্বাভাবিকভাবেই এই সময়কার যদি শিল্প স্থাপত্যের নিদর্শনগুলো আমরা দেখতে যাই তাহলে দেখব যে এই সময়ে কিন্তু সেইভাবে কোনো মন্দির বা কোনো অট্টালিকা কোনো কিছুই কিন্তু সেই সময় কিন্তু তৈরি হয়। বোঝা গেল? কারণ ইট, সিমেন্ট এগুলো তো কোনো কিছুই সেই সময় আবিষ্কারই হয়নি। তোমরা বলবে যে তাহলে স্যার হরপ্পা সভ্যতায় তো ইট ছিল, তাই হরপ্পা সভ্যতায় স্বাভাবিক। ভেরি গুড কোশ্চেনটা এসছে, তার জন্য খুব ভালো। এখন কিছু হরপ্পাটা একটা আলাদা একটা পার্ট। হরপ্পার সময় হরপ্পাবাসীরা, আমরা হরপ্পা সভ্যতা আলোচনা করতে গিয়ে বারে বারে দেখিয়েছি যে হরপ্পাবাসীরা প্রত্যেকেই তারা কি শহরে বাস করতো, প্রত্যেকেই পাকা ইটের ঘর বাড়িতে বাস করতো, রাস্তাঘাট খুব ভালো পাকা ইটের তৈরি ছিল এবং একটা নাগরিক একটা সভ্যতার নিদর্শন আমরা হরপ্পা সভ্যতায় দেখতে পাই। তারপরে কিছু একটা সময় কালের স্রোতে হরপ্পা সভ্যতা হারিয়ে গেল। হারিয়ে যাওয়ার পরে তারপরে যে দেখা গেল যে দীর্ঘকাল পর্যন্ত ভারতবর্ষে কিন্তু সেই গ্রামীণ সভ্যতাই কিন্তু চলতে শুরু করেছে। গ্রামীণ সভ্যতাই কিন্তু চলছে। যে হরপ্পা সভ্যতার পরে যে বৈদিক যুগ আসে,
বৈদিক যুগ দীর্ঘ কত বছর, 1500 প্রায় হচ্ছে কত বছর, 900 বছর পর্যন্ত বৈদিক যুগ স্থায়ী হয়েছিল। সে বৈদিক যুগটা তো ছিল পুরোটাই গ্রামীণ সভ্যতা। বৈদিক যুগের পরে পরেই আসছে কি যে ষোড়শ মহাজনপদের চ্যাপ্টার, এটাও মোটামুটিভাবে গ্রামীণ সভ্যতা। তারপরে কি যে মৌর্য যুগ আসছে। মৌর্য যুগ যখন শুরু হচ্ছে তখন দেখা যাচ্ছে যে ভারতবর্ষের কিছু কিছু জায়গায় বেশ কিছু শহরের নিদর্শন আমরা পাচ্ছি ঠিকই, কিন্তু কি যে সেগুলো সেই সময়কার যে সমস্ত শিল্প সামগ্রীগুলো সেগুলো কিন্তু মানে ইটের তৈরি থাকলেও সেগুলো কিন্তু তুলনামূলকভাবে খুবই কম ছিল। আর পাথর কেটে কোনো মন্দির বা কোনো প্রাসাদ নির্মাণ এইগুলোর টেকনিক এই সময় কিন্তু আবিষ্কার হয়নি। মৌর্য যুগে কিন্তু পাথর কেটে কোনো মন্দির বা অট্টালিকা প্যালেস তৈরি করার যে মানে কলাবিদ্যা টেকনিক সেগুলো কিন্তু এই যুগে আবিষ্কার হয়েছে। তো স্বাভাবিকভাবেই এই যুগে যে ইটের তৈরি নিদর্শন একদম ছিল না বলা ভুল, ছিল হয়তো, কিন্তু সেগুলো কি যে কালের স্রোতে বা সময়ের স্রোতে সেগুলো কিন্তু বেশিরভাগই হারিয়ে গেছে। আর কি যে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় আমরা যদি দেখি আর কি, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় পরবর্তীকালে একজন বিখ্যাত গ্রিক দার্শনিক তিনি এসেছিলেন। কে সেই গ্রিক দার্শনিকের নাম? চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় এসেছিলেন গ্রিক দার্শনিক কি নাম? এগুলো তো আমাদের আসেনি, সেগুলো জানা যাবে না। চন্দ্রগুপ্ত মৌর্যের সময় যে বিখ্যাত গ্রিক দার্শনিক এসেছিলেন মগধে বা পাটলিপুত্রে, তিনি হলেন মেগাস্তিনিস। মেগাস্তিনিস তার বিখ্যাত যে স্মৃতিকথা যে গ্রন্থ ইন্ডিকা, সেই ইন্ডিকা গ্রন্থে কি যে তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের বা মৌর্যদের যে রাজধানী বা রাজধানী বলবো না, মানে রাজধানীর বিবরণ দিয়েছে যে কত কিলোমিটার জুড়ে সেই রাজধানীটা ছড়িয়ে ছিটিয়েছিল। কিন্তু সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে সেই মৌর্য যুগের বা মৌর্যদের যে প্রাসাদ, সেই প্রাসাদ দেখে মেগাস্তিনিস অবাক হয়ে গিয়েছিলেন। কি যে পুরো প্রাসাদটাই ছিল কিসের তৈরি? কাঠের তৈরি। সেখানে কিন্তু কোনো ইট বালি সিমেন্টের কোনো ব্যাপার নেই, ইটের কোনো ব্যাপারই নেই, সেখানে পাথরেরও কোনো ব্যাপার নেই। পরবর্তীকালে আমরা দেখব ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পাথর কেটে প্রাসাদ তৈরি হয়েছে, আরও বিভিন্ন জিনিস তৈরি হয়েছে, কিন্তু এখানে ইট বালি বা পাথরের কোনো ব্যাপার নেই। পুরোটাই কি যে প্রাসাদে মৌর্য রাজারা বাস করতেন, সেই প্রাসাদটা ছিল কিসের তৈরি? কাঠের তৈরি। এত কাঠ কোথা থেকে পেত? গাছ কেটে কেটে। কোথায়? কি যে মগধের অবস্থান, মগধ বলবো না, মানে মগধের রাজধানী কি? পাটলিপুত্র। পাটলিপুত্রের অবস্থান এমন একটা জায়গায় ছিল যে যার হচ্ছে পূর্ব দিকে ছিল কি যে গহীন অরণ্য। সেই গহীন অরণ্য থেকে প্রচুর পরিমাণে মূল্যবান কাঠ মগধের অধিবাসীরা তারা সংগ্রহ করতো, এবং সেই কাঠ যদিও সেই সময়ে সেই কাঠ চেরাই মেশিন ওসব কিছু ছিল না, কিন্তু তবুও তারা দেখা যাচ্ছে যে লোহা দিয়ে বা লোহার বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে সেই কাঠগুলিকে কেটে তক্তার মতো করে তৈরি করে সেই কাঠ দিয়ে তারা যে প্রাসাদটা তৈরি করেছিল, এবং সেই যে কাঠের যে প্রাসাদ তৈরি করা হলো, সেই কাঠের উপরে যে কারুকার্য মণ্ডিত যে ডিজাইনগুলো করা হয়েছিল সেগুলো দেখে মেগাস্তিনিস তন্ময় হয়ে তাকিয়ে ছিলেন আর কি, অবাক হয়ে গিয়েছিলেন। এবং তিনি তার গ্রন্থে পরিষ্কারভাবে লিখেছিলেন যে এইরকম একটা প্যালেস, এরকম একটা প্রাসাদ মানুষে তৈরি করে, এটা আমি বিশ্বাসই করি না। তিনি কি বলছেন যে এইরকম একটা প্রাসাদ তৈরি করবে কারা? এরকম একটা প্রাসাদ তৈরি করবে দেবতারা। বোঝা গেল তো? তাহলে বুঝতেই পারছো যে সেই সময়ের হিসেবে যদি আমরা যাই তাহলে দেখবো যে সেই সময়ের কারিগরি উৎকর্ষতা বেশ একটা উচ্চ লেভেলে পৌঁছিয়েছে। বোঝা গেল তো? তো যাই হোক, চন্দ্রগুপ্ত মৌর্যর সময়কাল আমরা দেখব যে 324 খ্রিস্টপূর্বাব্দ থেকে মোটামুটিভাবে 300 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কাল। চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পরে তারপরে তার সিংহাসনে বসেন তার পুত্র বিন্দুসার। তিনি তার পিতার সাম্রাজ্যকে অক্ষুণ্ণ রেখেছিলেন, এবং তিনিও তার প্রাসাদকে মোটামুটিভাবে কারুকার্যমণ্ডিত রাখার চেষ্টা করেছিলেন। পরবর্তীকালে সিংহাসনে বসেন সম্রাট অশোক। বিন্দুসারেরই আর এক পুত্র সম্রাট অশোক সিংহাসনে বসেন। এই অশোক সিংহাসনে বসার পরেই দেখতে পাবো আমরা যে মৌর্য বংশের সবচেয়ে বেশি শিল্প স্থাপত্যের নিদর্শন কিন্তু এই বিখ্যাত মৌর্য সম্রাট অশোকের রাজত্বকালেই আমরা পেয়ে থাকি। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তিনি প্রচুর পরিমাণে তিনি বিভিন্ন প্রাসাদ নির্মাণ করেন, পথিকদের জন্য বিশ্রামাগার নির্মাণ করেন, এবং তার এই সমস্ত কিছুর বিবরণ কি যে তার প্রচুর শিলালিপি পাওয়া গেছে, গুহালেখও পাওয়া গেছে, স্তম্ভলেখও পাওয়া গেছে। সেই সমস্ত বিভিন্ন জায়গায় তার এই সমস্ত গুণাবলীগুলি সেগুলো তিনি লিপিবদ্ধ করে রেখেছেন। প্রচুর প্রায় 15-16টার উপরে শিলালিপি পাওয়া গেছে। সেই শিলালিপিগুলিতে তিনি তার সবিস্তার বর্ণনা দিয়েছেন।